সম্ভবত কখন একটি বাক্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো এটি নিয়ে কথা বলছিলাম। তো কিছু অ্যাডভার্ব অফ টাইমের কথা আমি বলেছি, বোর্ডে লিখেও দিয়েছিলাম, তোমরা মুখস্থ করে ফেলেছো আশা করছি আমি। যদি করে ইংলিশ সেন্টেন্সে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, স্টিল শব্দটি থাকে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যেমন দেখো, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের ছোট ছোট চাকরির প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আই ড্যাশ লেটার টু মাই সিস্টার নাও, এই নাও থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। So, সঠিক উত্তর হবে আই অ্যাম রাইটিং এ লেটার টু মাই সিস্টার নাও। ইজ রাইটিং স্যার। নো, আই অ্যাম রাইটিং হবে, কারণ এখানে আই ছিল, ওখানে আমি সঠিক করে দিয়েছি দেখো। ও সো একইভাবে এখানে নাও দিয়ে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে, কোশ্চেন নাম্বার 16, একই প্রশ্ন, দুইটা চাকরিতে পড়েছে। কোশ্চেন নাম্বার 17 দেখো, 17 নাম্বার, কেন আমরা অন্য কোনো টেন্সে লিখতে পারবো না? সতেরো স্যার, নাম্বার হ্যাঁ, স্যার কারেন্টলি আর টুমরো ওই দুইটা ওয়ার্ড থাকলেও তো প্রেজেন্ট দিয়ে কন্টিনিউ টেন্স। আচ্ছা, ভালো বলেছো। স্মার্ট ইংলিশ হলো আমি আগামীকাল ঢাকা যাব, এটা বলা যাবে না, আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। রাদার স্মার্ট ইংলিশ হলো আই এম গোয়িং টু ঢাকা টুমোরো। তো তুমি যেটা বলছো এটা স্পোকেন ইংলিশের জন্য যেমন পারফেক্ট, আবার কোন কোনো টিচার ইচ্ছা করলে প্রশ্নটা রিটেনেও পড়তে পারে। টুমোরো থাকলে সাধারণত ফিউচার টেন্সে ছাত্ররা লিখে অভ্যস্ত। যেমনটি আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, আমি আগামীকাল ঢাকা যাব, তোমরা হয়তো সবাই ট্রান্সলেশন করতে আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, বাট স্মার্ট ইংলিশ হলো আই এম গোয়িং টু ঢাকা টুমোরো। ক্লিপস্টোফেলে বলা আছে নট অনলি দ্যাট, শুধু আগামীকাল কেন, নিকটবর্তী ভবিষ্যৎ কেন, দূরবর্তী ভবিষ্যতেও কোনো কিছু ঘটবে তা যদি তুমি নিশ্চিত থাকো, সার্টেন হও, সেই বাক্যটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে বলা হয়েছে, রেফারেন্স ক্লিপস্টোফেল। যেমন সেখানে উদাহরণ দেওয়া আছে, 6 মাস পরে আমি লন্ডন যাচ্ছি, এটা বলা যাবে না যে আই শ্যাল গো টু লন্ডন আফটার 6 মান্থ, বরং আই এম গোয়িং টু লন্ডন আফটার 6 মান্থ। কিসের ভিত্তিতে সে বলছে 6 মাস পরে তুমি লন্ডন যাচ্ছ, ইওর পাসপোর্ট ভিসা এভরিথিং ইজ ওকে, ইউ আর অলমোস্ট সার্টেন। সো স্মার্ট ইংলিশ হলো নিকটবর্তী ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ নিশ্চিত হলে বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যাবে। বাট বাংলাদেশের চাকরির প্রশ্নের আলোকে তোমাদেরকে তার কোনো দরকার নেই, শুধু নিকটবর্তী ভবিষ্যৎ হলেই একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবে, মানে টুমোরো থাকলে, যেমনটা আব্দুল মোতালিব বলছিল। আসো, সো কোশ্চেন নাম্বার 17 দেখো, ইট ইজ 10 AM নাও, এই নাও থাকার কারণে এখন সকাল 10টা বাজে, সূর্য পূর্ব আকাশে কিরণ দিচ্ছে, দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। সো বুঝতেই পারছো বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, অনলি বিকজ এই সেন্টেন্সের প্রথম ক্লজে একটি নাও আছে তাই। তাহলে 18 নাম্বারটা কি উত্তর হবে আব্দুল মোতালিব? স্যার আর আর গোয়িং হবে। আর গোয়িং হবে, আর ধন্যবাদ। বিকজ গোয়িং। এখানে অপশনে এটি নেই যে দে উইল গো টু কনসার্ট টুমোরো, যদি থাকতো আই সাজেস্ট ইউ, টুমোরো থাকলে নিকটবর্তী ভবিষ্যৎ হলে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে, এটি হলো স্মার্ট ইংলিশ। সো সঠিক উত্তর হবে দে আর গোয়িং টু কনসার্ট টুমোরো। কাজে ওখানে আমি যে অ্যাডভার্ব গুলো লিখে দিয়েছি, ওখানে এই টুমোরো শব্দটা যোগ করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আবার এই বাক্যটা 28 নাম্বার, তোমরা কি উত্তর করবে? দে আর আন্ডারস্ট্যান্ডিং। দেখো, কিছু ভার্ব আছে যাদের সাথে আইএনজি করে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। যেমন আন্ডারস্ট্যান্ড একটি শব্দ, আমি তোমাদেরকে বুঝতে পারছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, এটা সঠিক নয়, বরং আই আন্ডারস্ট্যান্ড ইউ, এটা সঠিক, এটাও স্মার্ট ইংলিশ। তো এইখানে আসলে একটু ছাত্রদের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে মাঝে মাঝে, শুধুমাত্র এই জায়গাটাতে। সো আমি দুইটা ভার্বের ক্ষেত্রে সতর্ক করি সাধারণত ছাত্রদের। একটি হলো এই আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এখানে আন্ডারস্ট্যান্ড ভার্বের সাথে আইএনজি করে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না, রাদার এটি স্মার্ট ইংলিশ হবে দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, তারা এখন সমস্যাটা বুঝতে পারে, পারছে এটি বল না বলে দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এটি হলো সঠিক হবে। দে আর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম নাও এটি করা যাবে না, কারণ কিছু ভার্ব আছে যাদের সাথে আইএনজি করে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। এমন অনেকগুলো ভার্ব আছে, কিন্তু বাংলাদেশের চাকরির প্রশ্ন সেই ভার্বের লিস্টকে গ্রহণ করে না। এই কারণে তোমাদেরকে আমি কনফিউজড করতে চাই না, শুধু একটা ভার্ব আমি সতর্ক করে দিচ্ছি, আন্ডারস্ট্যান্ড, যার সাথে আইএনজি করে তোমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করবে না পারতপক্ষে।
এবার আসো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কষ্টদায়ক কোনো বিষয় নয়। আমরা মূলত ছাত্রদের বেশি বেশি দুইটা টেন্স শেখাই। একটু হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটু হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। কারণ দুইটাই অতীতকাল, দুইটাই কি অতীতকাল। আমরা শিখবো একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা কি পাস্ট ইনডেফিনাইট টেন্স। আসো সবাই মিলে আমরা এই দুইটা টেন্স নিয়ে কথা বলি। তো বলো দেখি আমাকে, একজন ছোটবেলা থেকে শিখেছো তোমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটাকে বলে? আমি আগে আমার মতো করে শেখাই। একজন সংজ্ঞাটা বলো একটু। অতীতে কোনো কাজ একটি কাজের আগে দীর্ঘক্ষণ চলছিল। আর কেউ? প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালীটা মনে আছে তো? সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বে। তার কাজ হয়েছে কিন্তু যার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে। হ্যাঁ, এটা বইয়ের ভাষা বলেছে অনেক। ছোটবেলায় টেন্সের বইয়ে আমরা পড়েছিলাম কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, এইমাত্র যা ঘটে গেল আমাদের জীবন থেকে, এটাও কিন্তু অতীতকাল। এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান আছে, এরূপ বলতো। তো আমরা আবার কনফিউজড হয়ে যেতাম যে আসলে ফলাফলটা কেমন। যেমন আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি, তো এখানে কি ফল আছে? আমার কষ্ট। অনেক সময় ফলাফল আইডেন্টিফাই করা যায় না। জন সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে, তো প্রশ্ন হলো যে ফলাফল আছে কি নেই এটা দেখে ক্লিপস এটা বিশ্বাস করে না। অ্যাকর্ডিং টু ক্লিপস টোফেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি অতীতকাল। কারণ আমরা জানি 1 সেকেন্ড আগে আমাদের জীবন থেকে যা ঘটে গেল সেটি অতীতকাল। সবাই একটু উইদাউট ভিডিও, স্টপ ভিডিও নুরুজ্জামান, এবং অফকোর্স মিউট করে ক্লাস করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, মিউট করে রাখবে, এবং স্টপ ভিডিও একটি অপশানই আছে মোবাইল ফোনে, দেখো তোমাদের। তাহলে যেমনটি বলছিলাম, আমরা দুইটা টেন্স তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। একটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের জীবন থেকে 1 সেকেন্ড আগে যা ঘটে গেল তা আমরা কিন্তু আর কখনো এভার নেভার এটা আর ফেরত পাবো না। সো অ্যাকর্ডিং টু ক্লিপস্টোফেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রিয়েল ডেফিনেশনটা হলো কোনো কাজ অতীতেই শেষ হয়েছে কিন্তু সময়টা সুনির্দিষ্ট করা হয়নি, এরূপ বাক্যকে কেবলমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমি আবারও বলছি, কোনো কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু সময়টা উল্লেখ করা নেই, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। যেমন ক্লিপস বলছে জন সারা পৃথিবী ঘুরে বেড়ালো, কিন্তু কখন ঘুরে বেরিয়েছে সময় কি বলা আছে? বলো। সময় যদি বলা না থাকে বাক্যটা কোন টেন্সে লিখবো? না স্যার, প্রেজেন্ট পারফেক্ট। জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড। আমি সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবো, সারা আর সমগ্র লিখলাম না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর চতুর্দিকে জন ঘুরে বেড়ালো, কিন্তু কখন বেরিয়েছে আমরা কিন্তু জানি না। আবার ট্রান্সলেশন পড়েছে আমি এসএসসি পাশ করেছি, কখন পাশ করেছে আমি কি বলেছি? সময় বলা নেই, কাজে কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ পাসড এসএসসি। আবার আমি যদি তোমাদেরকে ট্রান্সলেশন করতে বলতাম আমি 2010 সালে এসএসসি পাশ করেছি, সময় যদি বলে দেওয়া হয় তাহলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে না, পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। খেয়াল করি দুইটা টেন্সের মধ্যে মিল বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছোটবেলায় শিখেছিলাম এই মাত্র শেষ হয়েছে, ফলাফল বিদ্যমান হয়েছে, এটা ভুলে যাও। জাস্ট মনে রাখবে কোনো কাজ অতীতেই শেষ হয়েছে কিন্তু সময়টা উল্লেখ করা নেই, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমি মানিব্যাগ হারিয়ে ফেলেছি, কখন হারিয়েছি আমি কি বলেছি? ট্রান্সলেশন কি হবে? আই হ্যাভ, হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ, লস, লস্ট, লস্ট। আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ। আবার আমি যদি বলতাম বন্ধু আমি তোমার চিঠি পেয়েছি, তো কখন চিঠি পেয়েছি তা কিন্তু বলি না। আমরা বন্ধুর কাছে চিঠি লেখার সময় শুরুতেই লিখি বন্ধু আমি তোমার চিঠি পেয়েছি, সো ডিয়ার এক্স। তো কখন চিঠি পেয়েছি যেহেতু সময়টা বলা হয়নি, কাজে লিখতে হবে আই হ্যাভ রিসিভড ইউর লেটার।
আই হ্যাভ রিসিভড ইউর লেটার। তাহলে দুইটা টেন্সের একটু ব্যবধানটা খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ অতীতকালেই ঘটে গেল কিন্তু সময়টা উল্লেখ করা নেই, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আর কখন তা পাস্ট টেন্সে লিখতে হবে? কোনো কাজ অতীতে শেষ হয়েছে এবং সময় সুনির্দিষ্ট করা আছে, এরূপ বাক্যকে পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। আমি এখন উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পাস্ট ইনডেফিনাইট টেন্স, তবে এটা ক্লিয়ার করে নিয়ে একটা একটা করে শেষ করি আগে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা অনেক, মাহমুদ বইয়ের ভাষা ভুলে যাও, এখন বলো এখন কিভাবে লিখবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যদি তোমরা আমাকে প্রশ্ন করো যতগুলো টেন্স আপনি শেখাচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট টেন্স আসলে কোনটা, তাহলে উত্তর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চাকরির পরীক্ষার জন্য 30টা প্রশ্নের মধ্যে প্রায় 10টা প্রশ্নই চাকরিতে পড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কেন্দ্র করে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুটো ডেফিনেশনের কথা বলছি। নাম্বার ওয়ান, কোনো কাজ অতীতে শেষ হয়েছে সময়টা উল্লেখ করা নেই, এরূপ বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। নাম্বার টু, সময় উল্লেখ করা নেই কিন্তু নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো উল্লেখ থাকলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম, আমার সাথে সাথে এখন সবাই মুখস্থ করবে এবং এখনই বলতে হবে তোমাদের। 8টি অ্যাডভার্ব অফ টাইম থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। দেখো আমি একটু রিলেশনশিপ করাই দিচ্ছি। জাস্ট, জাস্ট নাও, কোন ইংলিশ সেন্টেন্সে জাস্ট এবং জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এই যে 8টা শব্দ মুখস্থ করি সবাই। যদি কোনো ইংলিশ সেন্টেন্সে নির্দিষ্ট সময় উল্লেখ নেই কিন্তু এই 8টি অ্যাডভার্ব অফ টাইম থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি। এছাড়াও ক্লিপস্ট্রফেলে আরো অতিরিক্ত কয়েকটি অ্যাডভার্বের কথা বলা আছে, লাইক ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম। এর উল্লেখ থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়, তবে তার স্যার অ্যাপ্লিকেশনটা কম দেখতে পাবে তোমরা। বলো। স্যার টিল নাও ও সিন্স ফর সোফার এগুলো কি হবে না? আচ্ছা, ভালো প্রশ্ন করেছো, ধন্যবাদ তোমাকে। সিন্স এবং ফর থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, তবে একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সও রাইট। এটা আমি যখন শেখাবো তখন অবশ্যই উল্লেখ করে দেবো। ও বলছে সিন্স আর ফর অ্যাডভার্ব অফ টাইম হিসেবে যখন সেন্টেন্সের শেষে থাকে, ছোটবেলা থেকে তোমরা শিখেছো, তখন বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, তবে আজকের আমি টেন্স যখন শেখাবো তখন দেখতে পাবে একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যায়, সেই হিসেবে সিন্স আর ফরও গ্রহণ করা যাবে, তবে এটা এই টেন্সের জন্য সুনির্দিষ্ট নয়। আপাতত আমি যেটা লিখেছি এটাই খেয়াল করো। তোমরা যে কোনো প্রশ্ন তোমাদের মন যার যা মন চায় প্রশ্ন করতে পারো। 15 বছর ধরে পড়াচ্ছি তো মোটামুটি প্রশ্ন করলে বোঝা যাবে তুমি কি বলতে চাও। একটু বলো দেখি কার কার মুখস্থ হয়েছে, না দেখে বলতে পারো। বলো। তাপসী স্যার বিশ্বাস। বলবো? আছে। স্যার জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি আর রিসেন্টলি। লেটলি, রিসেন্টলি, হ্যাঁ। এই 8টা অ্যাডভার্ব অফ টাইম জি থাকলে স্যার। বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবে। দেখো তো কোথায় আছে চাকরির প্রশ্নগুলো, একটু দেখি আমরা। দেখো তো কোশ্চেন নাম্বার 13, এখানে কি আছে এমন কোন অ্যাডভার্ব অফ টাইম? হি ড্যাশ শিকাগো জাস্ট এ ফিউ মিনিটস এগো। আচ্ছা রুহুল স্যার, আমিন, জাস্ট। একটু মিউট করে নাও রুহুল আমিন, এবং জাস্ট তোমরা এলোমেলো ক্লিক করো না, তাহলে কম্পিউটারের ফাংশন এলোমেলো হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে।
হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। 13 সি ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ মুভড শিকাগো জাস্ট আ ফিউ মিনিটস এগো। ঠিক আছে, এরপরে বলো দেখি উপরের কোশ্চেন নাম্বার 12। নাজিফা, ইমা, পপি এবং রিপা, তোমরা তিনজন বলো দেখি কোশ্চেন নাম্বার 12 এখানে অ্যাডভার্ব অফ টাইম আছে কি, এবং উত্তর কোনটা? অলরেডি আছে স্যার। অলরেডি। আছে স্যার। অলরেডি থাকলে অলরেডি বাক্যটা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট। টেন্স। তাহলে উত্তরটা কি হবে বলো তো? অপশনটা কম্পোজ ডিলিট হয়ে গেছে অনুমান করছি। হ্যাজ, হ্যাজ রিড। হ্যাজ রিড। ধন্যবাদ। এছাড়া দেখো এখানে খেয়াল করো তো 3 নম্বরে কি আছে দেখো তো, জাস্ট আছে। তাহলে কি হবে, ভার্বের কয় নাম্বার রূপ হবে? হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ। হি 3 হ্যাজ নাম্বার। জাস্ট গন আউট। হ্যাঁ, আবার যদি কোনো ইংলিশ সেন্টেন্স ইয়েট থাকে, ইয়েট থাকলে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে কিন্তু নেগেটিভ হবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য পড়ে তাদেরকে ইয়েট আর অলরেডি ব্যবহার আলাদা করে শেখায়। এই 8টা শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তবে অলরেডি হা বোধক বাক্যে বসে আর ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসে। অলরেডি বাক্যের মাঝে বসে, ইয়েট সেন্টেন্সের শেষে বসে। দুইটা ব্যবহারের কথা বলেছে, দুটো উদাহরণ খেয়াল করো। আমি ইতোমধ্যে আমার আর্টিকেল জমা দিয়েছি। আই হ্যাভ অলরেডি সাবমিটেড মাই আর্টিকেল বা অ্যাসাইনমেন্ট। সাবমিটেড মাই আর্টিকেল। বাক্যটা কোন টেন্সে লেখা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, কারণ এই সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট। অলরেডি আছে। এখন যদি কোনো ছাত্র এই সেন্টেন্সটা এভাবে লেখে, আই অলরেডি হ্যাভ সাবমিটেড মাই আর্টিকেল, তাহলে বাক্যটা ভুল। কারণ অ্যাডভার্ব অফ টাইম একটি ইংলিশ সেন্টেন্সে 3 জায়গায় বসতে পারে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে। যদি সে মাঝে বসে তা অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে, কিন্তু মেন ভার্বের আগে বসবে। এই জায়গাটাই যদি ঠিক না থাকে বাক্যটা ভুল। তাহলে অলরেডি বাক্যের মাঝে বসে এবং হা বোধক সেন্টেন্সে বসে, আর ইয়ের নাম নেগেটিভ সেন্টেন্সে বাক্যের শেষে বসে। আমি এখনো পর্যন্ত আমার আর্টিকেল জমা দিই নাই। আই হ্যাভ নট সাবমিটেড মাই আর্টিকেল ইয়েট। তাহলে ইয়েট থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, আবার অলরেডিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দুটোর মধ্যে পার্থক্য কি সবাই বলো? অলরেডি হা বোধক বাক্যে সেন্টেন্সের মাঝে বসে, ইয়েট নেগেটিভ সেন্টেন্সে সেন্টেন্সের শেষে বসে। অলরেডি হা বোধক বাক্যে সেন্টেন্সের মাঝে বসে, ইয়েট নেগেটিভ সেন্টেন্সে সেন্টেন্সের শেষে বসে। রেকর্ডিং দেখে আরো বোঝার চেষ্টা করবে। এভার নেভার থাকলেও বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। আমি এখন একটি সেন্টেন্স লিখবো বোর্ডে, তোমরা বলবে রাইট অর রং। আই নেভার হ্যাভ গন টু ঢাকা। আমি কখনো ঢাকা যাইনি। বলো বাক্যটা রাইট অর রং? আই নেভার হ্যাভ গন টু ঢাকা। এই সেন্টেন্সে নেভার আছে, নেভার থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই তো লিখেছি। তাহলে কি রাইট অর রং? The wrong. I have never gone to Dhaka. ইয়েস, I কারণ have. অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সে 3 জায়গায় বসতে পারে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে। আর যদি মাঝে বসাতে হয় তাহলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে, কিন্তু মেইন ভার্বের আগে। তাহলে সঠিক সেন্টেন্স হলো আই হ্যাভ নেভার গন টু ঢাকা। এই নেভারটা এখানে বসবে। আই হ্যাভ নেভার গন টু ঢাকা, আমি কখনো ঢাকা যাই। এভার থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? আই হ্যাভ নেভার গন টু লন্ডন। সো এভার এবং নেভার, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আজকের হোমওয়ার্ক হলো একটি বাক্য কোন টেন্সে লিখতে হবে তা কিভাবে আইডেন্টিফাই করবে, এটা বোঝার জন্য অ্যাডভার্ব অফ টাইম গুলো সবাই মুখস্থ করে ফেলবে। এবার আসলে আরেকটি টেন্স 5 মিনিটে শেষ করব, পাস্ট ইনডেফিনাইট টেন্স। যদি ইম্পর্টেন্ট টেন্স এখনো শেষ হয়নি, আরেকটি ক্লাস আমরা টেন্সের উপরেই নিতে হবে আমাদেরকে। পাস্ট ইনডেফিনাইট টেন্স এটিও অতীতকাল। তাহলে পাস্ট টেন্সে কখন একটি বাক্য লিখবো? সে বাড়ি গেল, পাস্ট টেন্সে লেখা উচিত?
ক্লিপস বলছে নো। কখন বাড়ি গেল, সময় তো বলেনি, কাজে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি পারফেক্ট অ্যাকর্ডিং টু ক্লিপস টোফেল। তাহলে পাস্ট টেন্সে একটি বাক্য তখনই লেখা যাবে অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকলে পাস্ট টেন্সে লিখতে হবে। সংজ্ঞাটা রেকর্ডিং দেখে ইউ নিড টু রাইট ডাউন। অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সুনির্দিষ্ট সময় উল্লেখ থাকলেই কেবলমাত্র পাস্ট টেন্সে লিখতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে অতীতের সুনির্দিষ্ট সময় আসলে কোনটা, আমি নোট করে লিখে দিচ্ছি। অতীতের সুনির্দিষ্ট সময়, যেটিকে আমরা বলছি অ্যাডভার্ব অফ টাইম, নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে বাক্যটি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। পাস্ট টেন্সের গঠন প্রণালী মনে আছে তো তোমাদের? সোমাইয়া আক্তার বলো এবং তনুশ্রী বলো তো দেখি, রাহি মনে হয় আর অনেক মাহমুদ বলো, পাস্ট টেন্সের গঠন প্রণালী কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ। V2 সাবজেক্ট প্লাস তাহলে মুখস্থ করবে, বাসার হোমওয়ার্কটা শুনে নাও। অতীতে ঘটে যাওয়া ঘটনার সময়কাল, যেমন ইয়েস্টারডে গতকাল, এগো বা লং এগো অনেক আগে বা লং সিন্স, বিফোর, বিফোর মানেও আগে, ইয়েস্টারডে এগো লং সিন্স বিফোর। অথবা খেয়াল করো লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, হ্যাঁ, লাস্ট ইভিনিং, মানে লাস্ট দিয়ে যদি কোনো শব্দ লেখা থাকে, লাস্ট উইক, তাহলেও বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে। শুধু এটাই শেষ কথা নয়, অতীতের কোনো সাল বা মাসের নাম উল্লেখ থাকলেও পাস্ট টেন্সে লিখতে হবে। অতীতের কোনো সাল বা মাস, উদাহরণস্বরূপ আমি 2010 লাস্টে এগিয়েও তো হবে স্যার। সালে এসএসসি পাশ করেছি, তাহলে এখন কিন্তু সময় বলা আছে, আমি 2010 সালে এসএসসি পাশ করেছি, অতীতের সময় উল্লেখ থাকলে পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর রূপ, আই পাস্ট এসএসসি ইন 2010। আমি 2020 সালে মানিব্যাগ হারিয়ে ফেলেছি, তাহলে তখন কি হবে? আই হ্যাভ লস্ট নাকি আই লস্ট অনলি? আই লস্ট মাই মানি ব্যাগ। বুঝতে পারছো সবাই? ইন 2020। সময় যদি উল্লেখ করা থাকে পাস্ট টেন্সে লিখতে হবে, সময় না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এই সময়গুলো মুখস্থ করবে বাসা। আমি আরো সহজ করে দিচ্ছি, গল্প আকারে খেয়াল করো। তোমরা জানো বাংলাদেশের সকল চাকরির একটি কমন প্রশ্ন হলো ভাইবা বোর্ডে, প্লিজ টেল মি ইউর ব্যাকগ্রাউন্ড ইন ইংলিশ। এখানে 2টা পারপাস আছে, একটি হলো whether you are expert enough in English or not, ইংলিশে তোমার এফিসিয়েন্সিটা আইডেন্টি জাস্টিফাই করা, একই সাথে তোমার সম্পর্কে ধারণা ডেভেলপ করা। তো এখানে ছাত্ররা যখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলে, তখন কেউ কেউ বলে আই হ্যাভ পাস্ট এসএসসি ইন 2010, আবার কেউ বলে আই পাস্ট এসএসসি ইন 2010। টিচার বুঝতে পারে যে দুইজনই 2010 সালে এসএসসি পাস করেছে। ইন স্পোকেন ইংলিশ বোথ আর রাইট, বাট ইন গ্রামাটিক্যাল রাইটিং ইংলিশে একজন রাইট আর একজন রং। তাহলে বলো কোনটা রাইট? আমি 2010 সালে এসএসসি পাস করেছি, পাস্ট টেন্সে হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কি শিখলাম পাস্ট আমরা? টেন্সে। Past পাস্ট tense টেন্সে হবে কারণ ওখানে টাইম দেওয়া আছে। অতীতের সময় থাকলে পাস্ট টেন্সে লিখতে হবে। রেফারেন্স ক্লিপস টোফেল, হ্যাঁ, বুঝতে পারছো সবাই? তাহলে 2টা টেন্স খুব কেয়ারফুলি শিখবে। একটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সময় উল্লেখ থাকলে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে বন্ধু আমি গতকাল তোমার চিঠি পেয়েছি, এই যে সময় বলা আছে গতকাল, তখন আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আর যদি বলতাম আমি তোমার চিঠি পেয়েছি, জাস্ট সময় বলা নেই, তখন আই হ্যাভ রিসিভড ইউর লেটার। সো তোমাদের বাসার হোমওয়ার্ক 4টা টেন্সের অ্যাডভার্ব অফ টাইম গুলো মুখস্থ করে আসবে। আরো 2টা গুরুত্বপূর্ণ টেন্স বাকি। তোমরা দেখেছো 45তম বিসিএস এ টেন্স থেকে প্রশ্ন হয়েছে। ওই আব্দুল মোতালিব যে প্রশ্নটা করলো, সিন্স আর ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন লিখতে হয়, এটা হয়তো বা ওইভাবে মুখস্থ করেছে, তাকে আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে বিষয়টা বোঝাবো 45তম বিসিএস এর কোশ্চেনের আলোকে।
সো আজকে আমাদের মনে হয় আমরা ফর্মাল ক্লাস এখানেই শেষ করবো। যারা মিস করেছো, আমি এভরি ক্লাস ইজ রেকর্ডেড, আমি রেকর্ডিংটা তাদেরকে দিয়ে দিচ্ছি।